নমস্কার সকলকে। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন সবাই? স্পষ্ট। নমস্কার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেক দিনের মতো বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাস শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে পাঠ করুন এবং কিভাবে পাঠ হচ্ছে সেটা ভালো করে খেয়াল করুন, কারণ কিছুদিন পর যখন আপনারা এটা শিখে যাবেন আমরা আপনাদেরকে পাঠ করতে দেব শুরুতে। ঠিক আছে, আমি পাঠ করছি। ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। আপনাদের আজকে বলা হয়েছিল যে আজকে ভবিষ্যৎকাল পড়ে আসতে, ভবিষ্যৎকাল পড়ানো হবে, কিন্তু অনিবার্য কারণবশত মহারাজ আজকে ক্লাসটা নিতে পারছেন না। তাই আমরা দুদিন পরের ক্লাসে যেই যে বিষয়টা পড়ানো হতো সেটা আজকে পড়ে নেব, আর আশা করি এতে আপনাদের সুবিধাই হবে। আজকে আমাদের টপিক হচ্ছে উচ্চারণ, সংস্কৃত উচ্চারণ। ঠিক আছে, আমরা উচ্চারণের বিষয়ে যাওয়ার আগে একটু স্পোকেন শিখে নিব। আমরা প্রত্যেক ক্লাসেই একটু একটু করে স্পোকেন শিখতে চেষ্টা করব। আমি একটা ডকুমেন্ট শেয়ার করছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানান। হ্যাঁ মহারাজ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি মহারাজ নই। ঠিক আছে, আমি শুরুতেই আমরা একটু উচ্চারণের আগে একটু স্পোকেন শিখে নিব। দেখুন, আপনারা সবাই খাতা কলম ধরুন এবং এই বিষয়গুলো একটু লিখে নিন। যে আজ, আজ সংস্কৃত হচ্ছে অদ্য। আজ সংস্কৃত অদ্য। আগামীকাল সংস্কৃত হচ্ছে শ্বः। অদ্য শ্বः। আগামী পরশু মানে আগামীকালকের পরের দিন, এটা সংস্কৃত হচ্ছে পরশ্বः। তারপর গতদিন, আজকের আগের দিন, এটা সংস্কৃত হচ্ছে হ্যः। হ জফলা, আমরা জফলার উচ্চারণ ইয় এর মতো করছি। কেন করছি একটু পরে আমরা যখন উচ্চারণ জানবো তখন বুঝতে পারবো। আচ্ছা, গতকালকের আগের দিন অর্থাৎ গত পরশু, এটা সংস্কৃত হচ্ছে পরহ্যः। আর গত পরশুরও আগের দিন, সেটা সংস্কৃত হচ্ছে প্রপরহ্যः। আবার বলছি, আজ অদ্য, আগামীকাল শ্বः, আগামী পরশু পরশ্বः, গতকাল হ্যः, গত পরশু পরহ্যः, গত পরশুর আগের দিন প্রপরহ্যः। আর আমরা ইংরেজিতে ইজ বা বাংলায় বলি না যে আই 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 ইট রাইস বা আই এম প্রসারী, এটাকে যখন আমরা বাংলা করি তখন কিন্তু এই অ্যামটার বাংলা করি না, মানে বি ভার্বটার বাংলা করি না, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে বি ভার্বটা কিন্তু যোগ করতে হয়। তো এই ইজ সংস্কৃত হচ্ছে अस्ति, আর ওয়াজ এটা সংস্কৃত হচ্ছে आसीत्। ইজ সংস্কৃত হচ্ছে अस्ति, ওয়াজ आसीत्। লেখা হয়েছে সবার? একটু হ্যান্ড রেজ করি, কাদের লেখা হয়েছে? মাত্র 5 জনের লেখা হয়েছে, বাকিরা লেখেনি? হ্যাঁ, লেখা লেখা হয়েছে।
আচ্ছা, যাদের হয়েছে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। নিচে দেখবেন রিয়েকশন বলে একটা অপশন আছে, সেটাই ক্লিক করলে রেইজ হ্যান্ড একটা অপশন পাবেন, সেটাই ক্লিক করলেই হ্যান্ড রেইজ হয়ে যাবে। আচ্ছা, প্রণয় গোস্বামী, আপনি একটু পড়ুন তো। আপনি প্রণয় গোস্বামী, আচ্ছা, সজল মহোদয়, আইডি 10। আপনি পড়ুন কি লিখেছেন। আপনি আনমিউট করেছেন, আপনি পড়ুন। সজল মহোদয়, আচ্ছা, আপনারা যদি আনসার না দেন তাহলে তো ক্লাস ডিলে হবে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন, নাকি আমার কথা শুনতেই অসুবিধা হচ্ছে? শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। তাহলে বলছেন না কেন? উত্তর দিতে হবে তো। এখানে যদি আপনি ভুল করেন আপনাকে তো কেউ বকবে না। অঙ্কুর মহোদয়, আপনি বলুন। অঙ্কুর মহোদয়, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। আদ্য আজ সৌহ আগামীকাল পরশু আগামী পরশু হিয়া গতকাল পরহিয়া গত পরশু প্রাপরহিয়া গত পরশুর আগের দিন অস্তি ইস আসিত ওয়াজ। হ্যাঁ, একদম ঠিক, তবে উচ্চারণে একটু ঘাটতি আছে, সেটা আমরা উচ্চারণের ক্লাস করলে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তারপর আরও কিছু বিষয়, হ্যাঁ বলুন। বলুন, কেউ কিছু বলছিলেন? অদ্য, হ্যাঁ বলুন। আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলুন। আমার লেখা হয়েছে, সবে মাত্র ঢুকলাম তো। বলুন। অদ্য মানে আজ, স মানে আগামীকাল, পরশ মানে আগামী পরশু, ইয়া মানে গতকাল, পরশিয়া মানে গত পরশু, প্রপরহিয়া মানে গত পরশুর আগের দিন, অস্তি মানে ইজ, আসিত মানে ওয়াজ। আপনি গত পরশু সংস্কৃত কি লিখেছেন? গত প্রপরহিয়া। গত পরশুর আগের দিন নয়, গত পরশু। গত পরশু, গত পরশু হচ্ছে পরহিয়া। হ্যাঁ, পরহিয়াহ। আচ্ছা, এবার আরেকটা বিষয় লিখুন, সোমবার। সোমবার সংস্কৃত হচ্ছে সোমবাসরঃ। বাসর বয়াকার, এখানে আমি দেবনাগরী হরফে লিখে ফেলেছি, আপনারা তো এখনো শেখেননি, তা আমি বলছি সোম শয় ওকার ম বাসরঃ। বাসর মানে হচ্ছে দিন বা বার, বয়াকার দন্তস্ব র বিসর্গ, সোমবাসরঃ সোমবার। তারপর মঙ্গলবার মঙ্গলবাসরঃ, সোমবাসরः মঙ্গলবাসরः। বুধবার বুধবাসরः। বুধবার কি বললাম? বুধবাসরः। মানে এখানে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, এখানে ওই শুধু বাসারাহা মানে ওই সংস্কৃতিতে দিন বোঝাচ্ছে, তাই তো? হ্যাঁ, বার, দিন বা বার, হ্যাঁ ওই দিন বা বার বোঝানো হচ্ছে বাসারাহা দেয়া। হ্যাঁ, তারপর বৃহস্পতিবার মানে হচ্ছে গুরুবাসরः। বৃহস্পতিবার গুরুবাসরः। শুক্রবার শুক্রবাসরः। শনিবার শনিবাসরः। রবিবার রবিবাসরः।
মানে এখানে গুরু, বৃহস্পতিবারটা একটু ভিন্ন, বাকিগুলো বাংলার অনুরূপ। বৃহস্পতিবারটাকে দেবগুরু বৃহস্পতি হিসেবে ওখানে গুরু বাসারাহ বলা হবে। হ্যাঁ হ্যাঁ, গুরু বাসারাহ। তাহলে কি হচ্ছে? সোমবার সোমবাসরः, মঙ্গলবার মঙ্গলবাসরः, বুধবার বুধবাসরः, বৃহস্পতিবার গুরুবাসরः, শুক্রবার শুক্রবাসরः, শনিবার শনিবাসরः, রবিবার রবিবাসরः। ঠিক আছে, সবাই লিখেছেন? এবার একটু আগে যেটা শিখলাম আর এখন যেটা শিখলাম দুটো আমরা মিলে মঙ্গলবাসরাহ। তাহলে হ্যাঁ, একদম ঠিক, আপনারা বিষয়টা ধরতে পেরেছেন। আদ্য মঙ্গলবাসরः, তাহলে আগামীকাল কি বার? বুধবার। এটা সংস্কৃত কি হবে? বারহনে বাসরः। বুধবাসরः। বুধ নয়, বুধ, বুধ। তাহলে পরশু মানে আগামী পরশু কি বার বলুন? বৃহস্পতিবার। হ্যাঁ, একদম ঠিক। গতদিন কি বার ছিল? না, দুঃখিত, আগামীকালকের পরের দিন। আগামীকালকের পরের দিন কি বার? শুক্রবার। এটা কি হবে তাহলে? দেখুন, হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। এটা কিন্তু লেখা হয়নি, আপনারা হ্যাঁ, প্রপরশ্বः শুক্রবাসরः, শনিবার বাসরः নয়, শুক্রবাসরः। হ্যাঁ, এবার এর আগেরগুলো জানতে আমরা আজকের বারের সহায়তা নিব। আজকে মঙ্গলবার, তাহলে গতকাল কি বার ছিল? হ্যাঁ, তাহলে দেখুন গতকাল সংস্কৃত হচ্ছে হিয়াহ, আর গতকাল ছিল সোমবার, তাহলে কি হবে? হিয়াহ সোমবাসরः। এর আগের দিন মানে গত পরশু কি বার ছিল? একদম। তারপর এর আগের দিন মানে গত পরশুর আগের দিন কি বার ছিল? শনিবার। তাহলে এটা কিভাবে বলবো? তাহলে এই বিষয়টা কি সবার ক্লিয়ার হয়েছে কিভাবে বলতে হবে 7টা দিন? কে বুঝতে পারেননি? কে বুঝতে পারেননি হ্যান্ড রেজ করুন বা বলুন আনমিউট করে যে আপনি বুঝতে পারেননি। 1 মিনিট, আমি সবার হাতটা একটু নামিয়ে দিয়ে নিই, নয়তো। হ্যাঁ, ঠিক আছে, এবার হ্যান্ড রেজ করুন যারা বুঝতে পারেননি বা যাদের কোনো প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন। আগামী পরশুটা কি হবে? আগামী পরশু, দেখুন এটা ভুল করে এখানে লেখা হয়নি। পরশু, পরশু মানে হচ্ছে, সরি দুঃখিত, এটা লেখা হয়েছে 1 মিনিট। আজকে হচ্ছে আদ্য, তাহলে আগামী পরশু, আগামী পরশুটা হচ্ছে কি? হিয়াহ। আর আগামী, সরি আগামী সকলে যখন কথা বলার প্রয়োজন হবে তখন আনমিউট করবেন। হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, দেখুন আজকে হচ্ছে আদ্য, আগামীকাল হচ্ছে শ্বাহ, তারপর আগামীকালকের পরের দিন এটা হচ্ছে পরশ্বাহ। এরপরে যেটা আসে যে আগামীকালকের পরের দিনের পরের দিন মানে আগামী পরশুর পরের দিন, তা ওটা লেখা হয়নি, ওটা কি? প্রপরশ্বাহ।
আর গতকাল এটা হচ্ছে হিয়াহা, গত পরশু পারা হিয়াহা, গত পরশুর আগের দিন পারা হিয়াহা। এই হলো 7টা, আর এইগুলোকে কাজে লাগিয়ে আমরা 7টা বার বলতে পারি। যারা হ্যান্ড রেজ করেছেন, তুলিকা দাস মহোদয়, আপনার কি প্রশ্ন আছে বলুন। না আমার প্রশ্ন নেই স্যার, এটা আগে দেওয়া ছিল। আচ্ছা, আপনার হাত তোলা ছিল। নিলয় দেবনাথ মহোদয়, আপনার কি প্রশ্ন আছে? না আসলে আমি একটু পরে জয়েন করেছিলাম, তো তাই একটু এটার উচ্চারণগুলো একটু বললে আবার ভালো হয়। আচ্ছা, আপনি বলুন, উচ্চারণগুলো করুন, আমি শুনি, যদি ভুল হয় বলে দেব। আজকে আজ, চাহা আগামীকাল, পরশাহা আগামী পরশু, তারপরে এই হের উচ্চারণটা হচ্ছে না। এটা হচ্ছে হিয়াহা, হিয়াহা। বলুন। ইয়াহা গতকাল, পর ইয়াহা গত পরশু, প্রপর ইয়াহা গত পরশুর আগের দিন। আচ্ছা, আর এখানে একটা বাদ চলে গেছে, ভুল করে লিখিনি, সেটা হচ্ছে প্রাপারাশওয়াহা, এটাও লিখে নিন। এটা হচ্ছে আগামী পরশুর পরের দিন। আচ্ছা, তাহলে আচ্ছা, আরও হ্যান্ড রেজ করেছেন ক্ষীরোদ মহোদয়, বলুন কি প্রশ্ন আছে। ক্ষীরোদ চন্দ্র বর্মন মহোদয়, কি প্রশ্ন আছে বলুন, আনমিউট করে। আচ্ছা, জয়মণ্ডল মহোদয়, আপনার কি প্রশ্ন আছে? শুনতে পাচ্ছেন? প্রশ্ন আছে মহাদয়া, সেটা হচ্ছে এই আগামী পরশু, আজকে তো মঙ্গলবার, সেহেতু আগামী পরশু কি বার হবে? আগামী পরশু, তো আগামী পরশু হচ্ছে আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতিবার। হ্যালো হ্যাঁ ম্যাডাম, বলুন। ঠিক আছে। চিরচন্দ্র বর্মন বলছি। হ্যাঁ বলুন। ম্যাডাম, এই যে এখানে অস্থি এবং আশিত এইগুলাতে দিছে, তাহলে এই কি বলা যায় না? অদ্য অস্থি, আজকে কি মঙ্গল বাসরহ, হ্যাঁ বলা এটা বলা যায় না? বলা যায়, আপনি চাইলে বলতে পারেন। ওইটাই জিজ্ঞাসা করতেছি আর কি। যেমন হ্যাঁ। গতকাল ইংরেজি হিয়াহ, না গতকাল সংস্কৃত হিয়াহ আশিত সমবাসরহ। আপনি চাইলে বলতে পারেন। ও, খুব ভালো। না বললেও চলবে, বলাও যাবে। হ্যাঁ, চাইলে বলতে ওইটাই পারেন। জানতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ। তারপর ব্রহ্মচারী প্রদীপ মহারাজ, আপনার কি প্রশ্ন আছে বলবেন, কাইন্ডলি আনমিউট করে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন বলতে আমার জানা দরকার ছিল আর কি। ওই প্রপরস্বরম, প্রপরস্বর, হ্যাঁ, আগামী পরশুর পরের দিন, এটা ইয়েটা কি হবে? আগামী পরশুর পর দিন প্রপরস্বহা, মানে ওই পরস্বহার আগে একটা পয় শুনতে রফলা পাচ্ছেন? যুক্ত হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন মহারাজ? পরের দিন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? আগামী পরশুর পরের দিন, আচ্ছা। ঠিক আছে, সবাই একটা করে বার ধরবেন, ধরে অডিও রেকর্ডিং করে পাঠাবেন। যে কোনো একটা বার ধরে নিয়ে, আজ কী বার, আগামীকাল কী বার, তারপর এরপর দিন কী বার, সেটা অডিও রেকর্ডিং করে গ্রুপে পাঠাবেন। এটা আপনাদের একটা বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, এবার আমরা মূল ক্লাসে যাচ্ছি। আমাদের আজকের মূল যেই টপিক উচ্চারণ, সেটাতে যাচ্ছি।
ম্যাডাম, হ্যাঁ বলুন। বলুন, কেউ কিছু বলছিলেন? আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত তুলবেন। হ্যালো, কে বলছেন একটু, আমি দেখতে পাচ্ছি না, কাইন্ডলি একটু নাম বলে আপনার কি প্রশ্ন আছে বলুন। আচ্ছা, ম্যাডাম আমরা শুনতে পাচ্ছি না আপনি কি বলছেন। আপনি শুধু ম্যাডাম ম্যাডামই বলছেন। আপনি কাইন্ডলি, সম্ভবত আপনার নেটওয়ার্ক প্রবলেম, আপনি লিখে দিন, নিচে চ্যাট অপশন আছে, এখানে আপনার কোশ্চেনটা লিখে দিন, আমরা ক্লাস এগোচ্ছি। কথাগুলো একটু কম শোনা যাচ্ছে তো। আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে? অন্যরা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরো শুনতে পাচ্ছি মহোদয়। আমরা শুনতে পাচ্ছি, কিন্তু কোনো কারণে কারো যদি নেট ডিস্টার্ব করে তার শুনতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে যিনি শুনতে পাচ্ছেন না, আপনার নেটওয়ার্ক প্রবলেম, আপনি এমন জায়গায় যান যেখানে ভালো নেটওয়ার্ক আছে। ঠিক আছে, আমরা মূল ক্লাসে প্রবেশ করছি। দেখুন, সংস্কৃতে স্বরবর্ণ হচ্ছে 13টি। আমরা বাংলায়ও স্বরবর্ণ পড়েছি, ব্যঞ্জনবর্ণ পড়েছি, সংস্কৃতেও ওরকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে। তবে বাংলায় আমরা কিছু ফাঁকিবাজি করেছি বা করি, সংস্কৃতে সেই ফাঁকিবাজিগুলো করা যাবে না। কী ধরনের ফাঁকিবাজি আমরা করি বাংলায়? যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, রস্য ই দীর্ঘ ই, রস্য উ দীর্ঘ উ, হ্রি হ্রি, এ ঐ ও ঔ। এই যে বলছি রস্য ই দীর্ঘ ই, রস্য উ দীর্ঘ উ, আমরা কিন্তু উচ্চারণের সময় কোথাও পার্থক্য করি না। রস্য ই যেভাবে উচ্চারণ করি, দীর্ঘ ই ঠিক সেভাবেই উচ্চারণ করি। রস্য ই দিয়ে কি একটা শব্দ যদি আমরা নিই, ইঁদুর, আবার দীর্ঘ ই দিয়ে একটা শব্দ যদি আমরা নিই, সেটা কি? ঈদ। আমরা কিন্তু এই ঈদের ই আর ইঁদুরের ই দুটো উচ্চারণের সময় কোনো পার্থক্য রাখি না, দুটোই একভাবে উচ্চারণ করি। কিন্তু সংস্কৃতে এই ফাঁকিবাজিগুলো করা যাবে না। সংস্কৃতে যেটা রস সেটা রস উচ্চারণ করতে হবে, যেটা দীর্ঘ সেটা দীর্ঘ উচ্চারণ করতে হবে, দীর্ঘ থেকেও যেটা বেশি অর্থাৎ প্লুত সেটা প্লুত উচ্চারণ করতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি সংস্কৃতে উচ্চারণ 3 ধরনের পাচ্ছি আমরা। কি? 1 নাম্বার দীর্ঘ, একটা রস, 3 নাম্বার হচ্ছে প্লুত। প্লুত আমরা আরেকটু পরে জানবো, আপাতত আমরা রসস্বর এবং দীর্ঘস্বর সম্পর্কে জানবো। তো সংস্কৃতে যেই 13টি স্বরবর্ণ আছে তার মধ্যে 5টি হচ্ছে রসস্বর, 8টি হচ্ছে দীর্ঘস্বর। রসস্বরগুলো আমরা এক মাত্রায় উচ্চারণ করব, এক মাত্রা মানে, আর দীর্ঘস্বরগুলো হচ্ছে 2 মাত্রায় উচ্চারণ করব। অর্থাৎ যদি আমরা রসস্বরগুলো 1 সেকেন্ড যাবত উচ্চারণ করি, দীর্ঘস্বরগুলো আমাদের 2 সেকেন্ড যাবত উচ্চারণ করতে হবে। এরকম নয় যে আপনাকে 1 সেকেন্ড যাবত রসস্বরগুলো উচ্চারণ করতে হবে। এটা বলতে বোঝানো হচ্ছে আপনার রসস্বর এবং দীর্ঘস্বরের যেই উচ্চারণের অনুপাতটা, উচ্চারণের সময়সীমার যেই অনুপাতটা, সেটা হচ্ছে 1:2। আমরা রসস্বর যদি 1 সেকেন্ড যাবত উচ্চারণ করি, তাহলে দীর্ঘস্বর অবশ্যই 2 সেকেন্ড যাবত উচ্চারণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার উচ্চারণগুলো দেখব। প্রথম শুনবো আমি, এরপর ভিডিওতে এসে দেখাবো। প্রথম আপনারা শুনুন। দেখুন, আমরা প্রথম যেটা আছে অ, এটার উচ্চারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং উচ্চারণ জোরে জোরে করবেন। কারণ এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের শেষে কিন্তু অ যুক্ত থাকে, তাই এটা আমরা খুব ভালোভাবে শিখব। আমরা বাংলায় অ কিভাবে উচ্চারণ করি? অ, কিন্তু সংস্কৃতে অ। বাংলায় অ,
আমি ডকুমেন্টটা আবার শেয়ার করছি। হ্যালো। হ্যাঁ মহারাজ বলুন। হ্যাঁ, হঠাৎ করে ক্লাসটা এই আউট হয়ে গিয়েছিল, নেট সমস্যা নাকি? না না, প্রত্যেক 40 মিনিট পর পর হচ্ছে ওটা নিজে নিজেই কেটে যায়। তো আমাদেরকে এটা আবার মানে আচ্ছা আচ্ছা এটা জুমের লিমিটেশন, আমাদেরকে 40 মিনিট পর কেটে গেলে আবার যুক্ত হতে হবে। আচ্ছা আচ্ছা 40-42 বাজলে তো এমনিতে আমাকে করতে হবে মন্দিরের জন্য, যাক ক্লাসটা যতটা পারি করি আর কি। আচ্ছা মহারাজ ঠিক আছে। এই তাহলে আমরা আবার শুরু করছি। দেখুন, বাংলায় আমরা উচ্চারণ করি অ, কিন্তু সংস্কৃতে উচ্চারণটা হচ্ছে আ। আমি ভিডিওতে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা আমি কিভাবে উচ্চারণ করছি সেদিকে একটু খেয়াল করুন। আমি বাংলা যখন উচ্চারণ করছি, দেখুন অ, অধিকার, অন্যায়, ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে। কিন্তু সংস্কৃতে যখন অ উচ্চারণ করি, अस्ति अस्ति, अद्य, অধিকার, अद्य। অ যখন আমরা বাংলায় উচ্চারণ করছি ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে, কিন্তু সংস্কৃতে যখন উচ্চারণ করছি ঠোঁটটা কিন্তু গোল হচ্ছে না। তো আমাদের প্রথম কাজ আয়নার সামনে দাঁড়িয়ে অ উচ্চারণ করা এবং খেয়াল রাখা যেন আমাদের ঠোঁট গোল না হয়ে যায়। মুখ খুলে উচ্চারণ করতে হবে আ আ। এবার আয়ের উচ্চারণে আসি। আ এবং আ দুটো উচ্চারণ একই, একটা হ্রস্ব একটা দীর্ঘ। একটা হচ্ছে আ আর একটা হচ্ছে আ আ আ। তারপর আমরা ইতে যাচ্ছি, রস্বই। রস্বই নামেই আছে রস, তার মানে উচ্চারণ আমাদের কম সময় যাবত হবে। এটা কি রকম হবে? ই ই আ আ ই, দীর্ঘই ই, রস্য উ উ, দীর্ঘ উ রি হ্রি, দীর্ঘ রি হ্রি, লৃ লৃ এর উচ্চারণটা হচ্ছে লয়ের নিচে রিকার থাকলে যেমন হয় উচ্চারণ বাংলায়, ঠিক তেমন লৃ লৃ। এটা একটু কষ্ট হতে পারে, প্রথম প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তাহলে কি কি পাচ্ছি আমরা? আ আ ই ই উ উ হ্রি হ্রি লৃ এ ঐ ও ঔ। এ এ উচ্চারণ দীর্ঘ, এ ঐ ও ঔ প্রত্যেকটাই দীর্ঘস্বর, তাই আমরা দীর্ঘ সময় যাবত এটা উচ্চারণ করব। এ, কেউ কিন্তু এ বলবো না, ঠিক আছে? আমাদের অনেকের অভ্যাস আছে একে এ বলা, এ বলবো না, কি বলবো? এ এ ঐ ঐ। ঐ হচ্ছে অ এবং ই, এই দুটো স্বর নিয়ে গঠিত। তো আমাদের এটা উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে অ এবং ই এই দুটোর যেন প্রপার উচ্চারণটা আমাদের মুখ দিয়ে বের হয়, ঐ ঐ। আর ও ও ও উচ্চারণের ক্ষেত্রে অনেকের অসুবিধা হয়, স্পেশালি যারা আমরা কুমিল্লার মানুষ আছি তারা ওকে উ বলি বেশিরভাগ। তো আপনারা খেয়াল রাখবেন যেন আমাদের উচ্চারণের সময়, সংস্কৃত উচ্চারণের সময় উটা ওটা উ না হয়ে যায়, ওটা যেন ওই থাকে। আচ্ছা, এরপরের যে অক্ষরটা সেটা কি? ঔ ঔ। এই দুটো, এই অক্ষরটা রচিত হচ্ছে অ এবং উ, অ এবং উ এই দুটো অক্ষর নিয়ে। ঔ
ঔ, এই ওই এবং ঔ এই দুটো হচ্ছে যৌগিক বর্ণ, অর্থাৎ এই দুটো দুইটি স্বরবর্ণ নিয়ে গঠিত, সেই জন্য এদেরকে হচ্ছে যৌগিক বর্ণ বলা হয়। তাহলে কি হচ্ছে, উচ্চারণটা আমি আবার করে দিচ্ছি, খেয়াল করুন। আ, আ, ই, ই, উ, উ, রি, হ্রি, রি, এ, এই, ও, ঔ। কারো কোনো কনফিউশন আছে উচ্চারণ নিয়ে? এই স্বরবর্ণগুলোর উচ্চারণ নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে হ্যান্ড রেজ করুন। ক্ষীরোদচন্দ্র বর্মন মহোদয় বলুন। ম্যাডাম, আগে আমি শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি। যখন বলছিলেন প্রথমে তখন শুনতে পাইনি। এখন কি শুনেছেন প্রত্যেকটার উচ্চারণ? আপনি কি সবগুলোর উচ্চারণ শুনতে পেয়েছেন ক্ষীরোদ মহোদয়? আচ্ছা, অসুবিধা নেই, আমরা আরও একাধিকবার উচ্চারণ করব। জয়মণ্ডল মহোদয়, আপনার প্রশ্ন কি প্রশ্ন আছে বলুন। বলার সাথে সাথে আনমিউট করে বলবেন। হ্যাঁ বলুন। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি বলতে চেয়েছিলাম যে সেটা হচ্ছে ওই যৌগিক বর্ণ তো আই আর হচ্ছে ও। আমি এর আগের যে উচ্চারণটা ও উচ্চারণটা কিরকম হবে এটা আমি ঠিক ধরতে পারিনি। ও উচ্চারণ, ও, এটা তো আপনি করলেন উচ্চারণ, আপনি যেটা করলেন সেটাই ও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর আই নয় কিন্তু, এই, এই, আ নয়, এই। আচ্ছা, তারপর ব্রহ্মচারী প্রদীপ মহারাজ, আপনি আনমিউট করে কি প্রশ্ন আছে বলবেন। আচ্ছা দিদি, এটা নয়ের মতো যেটা আছে ওটার উচ্চারণটা কি হবে? লি? এটা হচ্ছে বাংলায় লয়ের নিচে রিকার থাকলে যেমন হয় তেমন, রি, 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 রি নয়, রি। লি, লি। হ্যাঁ, মানে অনুশীলন করতে হবে লয়ের আমার নিচে উচ্চারণটা কি রি। ঠিক হচ্ছে? হ্যাঁ হচ্ছে, মোটামুটি হচ্ছে, আরো প্র্যাকটিস করতে হবে। লি। আচ্ছা, ঠিক আছে। মৌসুমী রানী সরকার মহোদয়া। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। দিদি রি এর পরে নয়ের মতো দেখতে যেটা, সেটা কি উচ্চারণ হবে? হ্যাঁ, সেটাই এখনই করলাম। এটা হচ্ছে ল রিকার, ল রিকার থাকলে যেমন বাংলায় উচ্চারণ হয় ঠিক তেমন, লি, লি। আর এটার আগেরটা কি হবে দিদি? এটা দীর্ঘ রি, এটা দীর্ঘ রি, এটা হচ্ছে হ্রি, হ্রি। আচ্ছা আচ্ছা, যেই প্রশ্নটা একজন করবে সেই সেম প্রশ্ন যদি আপনার থাকে আপনি হ্যান্ডটা ডাউন করে নেবেন, সেটা আর দ্বিতীয়বার করার দরকার নেই। ঠিক আছে, নিলয় দেবনাথ মহোদয়, আপনার কি প্রশ্ন আছে? এটা একটু প্রথম থেকে আবার একটু বললে ভালো। আচ্ছা, আমি বলছি, খেয়াল করুন। আ, আ, ই, ই, উ, উ, হ্রি, হ্রি, রি, এ, এই, ও, ঔ। ঠিক আছে? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? আর কারোর কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন নেই আশা করি। আর থাকলে থাকলে হচ্ছে আপনারা আনমিউট করে বলবেন। ঠিক আছে, তো আমাদের স্বরবর্ণ গেল, এবার আমরা ব্যঞ্জন বর্ণের উচ্চারণে যাই। তাহলে স্বরবর্ণে আমাদের কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে? যে রসস্বর এবং দীর্ঘস্বর
আমরা মেনটেন করছি কি না সেদিকে আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এবার আমরা ব্যঞ্জনবর্ণের উচ্চারণে যাব। আচ্ছা, ব্যঞ্জনবর্ণের উচ্চারণে যাওয়ার আগে আমরা কয়েকজন থেকে একটু উচ্চারণ শুনে নিই। পার্থ মহোদয়, পার্থ মহোদয় আপনি উচ্চারণগুলো করুন স্বরবর্ণের। ভিএসকে পার্থ লিখেছেন, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। অ অ ই ই উ উ রি 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 এ ওই ও ও। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, অঙ্কুর বণিক মহোদয়। অঙ্কুর মহোদয় আপনি বলুন। যদি সব কয়টাই, হ্যাঁ কি বললেন বুঝতে পারিনি। যদি সব কয়টাই কি বলবো? হ্যাঁ হ্যাঁ সব কটি। আ আ ই ই উ উ রি রি লি এ এই ও ও। বাহ, খুব ভালো হয়েছে। তারপর দিগন্ত রয়। দিগন্ত রয়। আ আ আ ই ই উ উ রি রি লি এ এই ও আউ। আচ্ছা, ঔ, ঠিক আছে, ঔটা আর একটু ঠিক করতে হবে, বাকিগুলো খুব ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে আপনাদের মোটামুটি সবাই উচ্চারণ বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে কোনো প্রশ্ন থাকলে তো বলবেনই। ঠিক আছে, আমরা এবার ব্যঞ্জন বর্ণে যাচ্ছি। ব্যঞ্জন বর্ণ আমাদের মোট হচ্ছে 35টি, আর এর মধ্যে যেই প্রথম 25টি আছে এই 25টিকে হচ্ছে স্পর্শবর্ণ বলা হয়। এই স্পর্শবর্ণগুলোকে 5টা 5টা করে আমরা আরও 5টা বিভাগে ভাগ করতে পারি, আর প্রত্যেকটা বিভাগের নাম তার প্রথম বর্ণ অনুসারে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কয় হসন্ত, ক্ষয় হসন্ত, গয় হসন্ত, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এগুলো কিন্তু আপনি চাইলে উচ্চারণ করতে পারবেন না। আপনার এগুলো উচ্চারণ করার ক্ষমতা আপনি কেন, পৃথিবীর কারুর নেই। এর সাথে যখন আমরা একটি স্বরবর্ণ যুক্ত করি, সেই স্বরবর্ণটা কি আ, তখন এটি উচ্চারণযোগ্য হয়। তার মানে শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করা যায় না, এটা সবাই মনে রাখবেন যে শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ আপনি চাইলেও উচ্চারণ করতে পারবেন না। সে আপনি যত বড় সংস্কৃতজ্ঞ হন না কেন, কারুর পক্ষে এই শুধুমাত্র কয় হসন্ত, ক্ষয় হসন্ত, গয় হসন্ত এগুলো উচ্চারণ করার ক্ষমতা নেই। যখন এর সাথে অ যুক্ত হবে তখন এটি উচ্চারণযোগ্য হবে। তার মানে আমরা এগুলো উচ্চারণ করতে পারবো না। যখন দেখতে এই এখানে তো লিখিনি, আচ্ছা এই এরকম দেখতে হবে, এই চ ট ক, এর নিচে দেখুন হসন্ত নেই, তো এরকম যখন হবে তখন এগুলো উচ্চারণের যোগ্য হবে। তো আমরা কি জেনেছি যে প্রথম 25টি বর্ণকে স্পর্শবর্ণ বলা হয়, এবং এই প্রত্যেকটা বর্ণকে 5টি 5টি করে আরও 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগকে বলা হয় বর্গ, আর প্রত্যেকটা বর্গর নামকরণ হয় প্রথম অক্ষরের নাম অনুসারে। তো আমরা যদি প্রথম থেকে শুরু করি, ক খ গ ঘ ঙ, এই 5টা একটা বর্গের অন্তর্ভুক্ত, আর এই বর্গের নাম কি, ক বর্গ। তারপর চ ছ জ ঝ ঞ, এই 5টা আরেকটা বর্গ, এই বর্গের নাম হচ্ছে চ বর্গ। ট ঠ ড ঢ ণ, এই 5টা আরেকটা বর্গ।
এই বর্গের নাম কি? ট বর্গ। ত থ দ ধ ন, এটা ত বর্গীয় বর্ণ এই 5টা। তারপর প ফ ব ভ ম, এগুলো হচ্ছে আমাদের প বর্গীয় বর্ণ। এই যে বর্গে ভাগ করা হলো, এক একটা বর্গের আন্ডারে যতগুলো অক্ষর আছে প্রত্যেকটার উচ্চারণ স্থান এক। এটা আপনি ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে প্রত্যেকটা বর্গের আন্ডারে যতগুলো অক্ষর আছে প্রত্যেকটার উচ্চারণ স্থান এক। ক ঠিক যেখানে উচ্চারণ হবে, খ গ ঘ ঙ একই স্থানে উচ্চারণ হবে। আপনার জিহ্বা একই স্থানকে স্পর্শ করবে। ক উচ্চারণ করতে আপনার জিহ্বা যেই স্থানে আঘাত করছে বা স্পর্শ করছে, গ ঘ খ ঙ প্রত্যেকটা উচ্চারণে একই স্থানে স্পর্শ করবে, জাস্ট সাউন্ডটা ভিন্ন হবে। সাউন্ডটা ভিন্ন হবে কিন্তু উচ্চারণ স্থান এক, এটা মনে রাখবেন। তাহলে আপনার সামনে যেই কঠিন একটা পরিস্থিতি আছে সেটা হচ্ছে পঞ্চম বর্ণ উচ্চারণ করা, বর্গের পঞ্চম বর্ণ উচ্চারণ করা। এটা খুবই কঠিন একটা মুহূর্ত। তো ওটার সময় আপনার অসুবিধা হবে না যদি আপনি এই কথাটা মাথায় ঢুকিয়ে নেন। তো আমরা উচ্চারণগুলো দেখব। এই প্রথম 25টার উচ্চারণ আগে আমরা দেখব। এর আগে জেনে নিই এদের উচ্চারণ স্থানটা কোথায়। এই যে দেখুন এখানে লেখা আছে ক বর্গীয় যেই বর্ণগুলো এদের উচ্চারণ স্থান কণ্ঠ, অর্থাৎ আপনার জিহ্বা। এদেরকে স্পর্শ বর্ণ কেন বলা হয়? কারণ এগুলো উচ্চারণের সময় জিহ্বা কোথাও না কোথাও স্পর্শ করে, আমাদের মুখের কোথাও না কোথাও জিহ্বা স্থান পরিবর্তন করে স্পর্শ করে, সেই জন্য এদেরকে স্পর্শ বর্ণ বলা হয়। তো যখন আমরা ক বর্গের অক্ষরগুলো উচ্চারণ করি তখন আমাদের জিহ্বা আমাদের কণ্ঠকে স্পর্শ করে। ক বর্গের প্রত্যেকটা অক্ষর উচ্চারণের সময় আমাদের জিহ্বা আমাদের কণ্ঠকে স্পর্শ করে। চ বর্গের প্রত্যেকটা বর্ণ উচ্চারণের সময় আমাদের জিহ্বা তালুকে স্পর্শ করে। তালু কোনটা? চ। চ উচ্চারণ করে দেখুন, জিহ্বা অগ্রভাগের ঠিক সামনের যে অংশটা সেটাকে হচ্ছে আমাদের তালু বলা হয়। চ চ চ। আমাদের জিহ্বার সামনে থেকে, মানে জিহ্বার যে সামনে একদম সামনের অংশটা তার একটু পেছনের দিকে, তার থেকে ঠিক উপরের দিকে যে অংশটা সেটাকে হচ্ছে তালু বলা হয়। তো আমাদের চ বর্গের যে অক্ষরগুলো সেগুলো উচ্চারণের জন্য আমাদের জিহ্বা তালুতে স্পর্শ করে। চ চ ছ জ ঝ। তারপর ট বর্গ। ট বর্গের অক্ষরগুলো উচ্চারণ করতে আমাদের জিহ্বা মূর্ধায় স্পর্শ করে। মূর্ধা কোথায়? জিহ্বার পিছনের অংশের ঠিক উপরের অংশকে মূর্ধা বলে। আপনি ট উচ্চারণ করে দেখুন, জিহ্বাটা ঠিক যেখানে স্পর্শ করছে তাকে হচ্ছে আমাদের মূর্ধা বলা হয়। ট ট। তো ট বর্গের প্রত্যেকটা বর্ণ উচ্চারণের সময় জিহ্বা আমাদের মূর্ধাকে স্পর্শ করবে। দন্তবর্ণ, যেগুলো দন্তবর্ণ অর্থাৎ ত বর্গের আন্ডারে যেগুলো আছে সেগুলো যখন আমরা উচ্চারণ করব জিহ্বা আমাদের উপরের পাটির দাঁতকে স্পর্শ করবে। ত থ দ ধ, উপরের পাটির দাঁতকে স্পর্শ করবে। এবার উষ্ঠ। উষ্ঠ নাম শুনেই বোঝা যাচ্ছে ঠোঁট, ঠোঁটে স্পর্শ করবে। প বর্গের যখন অক্ষরগুলো উচ্চারণ করব আমাদের দুটো ঠোঁট একে অপরকে স্পর্শ করবে। প ফ ব ভ। আচ্ছা, এই গেল আমাদের 5টা বর্গ। আমরা 5টা বর্গের অক্ষরগুলো আগে উচ্চারণ করা শিখি। দেখুন, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ। আমরা যখন উচ্চারণ করছি আপনি খেয়াল করে দেখবেন যে আমার জিহ্বার বা এটা তো বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু আপনি নিজেও যখন উচ্চারণ করবেন যে ক যেখানে উচ্চারিত হচ্ছে ঘ গ খ একই স্থানে উচ্চারণ করা হচ্ছে, উচ্চারিত হচ্ছে। তো ও উচ্চারণ করার সময় আপনি ও বলবেন না, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ।
এটা আপনি যখন এতদিন ও উচ্চারণ করে এসেছেন, এখন সংস্কৃত উচ্চারণ করতে গেলে আপনাদের একটু অসুবিধা হবে। এটা নিরসনের উপায় কি? ক, ক এর সাথে ঙ, খ এর সাথে ঙ, গ ঙ, ঘ ঙ, মানে প্রত্যেকটা বর্গের পর বর্গের বাকি যেই 4টা অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের পর আপনি পঞ্চম বর্ণটা উচ্চারণ করবেন। ক ঙ, খ ঙ, গ ঙ, ঘ ঙ। এভাবে অনুশীলন করলে ওটা চলে আসবে। আমরা কেউ উও কিন্তু বলবো না। আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে আমি ক, খ, গ, ঘ, ঙ বলছি, আমি কিন্তু উও বলছি না। ঙ, ক ঙ, খ ঙ, গ ঙ, ঘ ঙ। এবার চ বর্গ। চ, চ ছ জ ঝ ঞ, চ ঞ, ছ ঞ, জ ঞ, ঝ ঞ। এভাবে প্র্যাকটিস করবেন, তালুতে স্পর্শ করবে আমাদের জিহ্বা। চ ছ জ ঝ ঞ, ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ। তারপর ট বর্গ। ট যখন উচ্চারণ করবো আমাদের মূর্ধায় স্পর্শ করবে আমাদের জিহ্বা, জিহ্বার পেছনের অংশের ঠিক উপরের অংশ। ট, ট ঠ ড ঢ ণ, ট ঠ ড ঢ ণ, ট ণ ঠ ণ ড ণ ঢ ণ। কেউ কিন্তু ন বলবো না। আমরা কিন্তু বাংলায় মূর্ধন্য আর দন্তন্যর কোনো পার্থক্য রাখি না। আমরা এই ব্যাপারটা সংস্কৃতে করতে পারবো না। প্রথমেই বলেছি যে সংস্কৃতে কোনো ফাঁকিবাজি নেই, তো আমাদের মূর্ধাই উচ্চারণ করতে হবে, মূর্ধন্য। কীরকম হবে? না, ন বলবো না, না। ট ঠ ড ঢ ণ, ট ণ ঠ ণ ড ণ ঢ ণ। তারপর ত বর্গীয়। ত বর্গের উচ্চারণ দন্তে, জিহ্বা উপরের পাটির দাঁতে লাগবে। ত থ দ ধ ন, ত থ দ ধ ন, ত ন থ ন দ ন ধ ন। তারপর প বর্গ। প বর্গের অক্ষরগুলোর উচ্চারণ হচ্ছে উষ্ঠে। এটা উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে, আমরা স্পেশালি ফ উচ্চারণের সময়, আমি একবার আগে উচ্চারণ করি। প ফ ব ভ ম, প ফ ব ভ ম। আমরা যখন ফ উচ্চারণ করি, আপনি হাতটা সামনে আনুন, এনে দেখবেন ফ, ফ দাঁতের ফাঁক দিয়ে বাতাস বের হয়ে যায়, ওটা করা যাবে না। আমাদের দাঁত ব্যবহৃত হবে না ফ উচ্চারণের সময় বা প বর্গের অক্ষরগুলো উচ্চারণের সময়। উচ্চারণ কি হবে? প, দুটো ঠোঁট লাগবে। প, ফ, ব, ভ, ম, প ফ ব ভ ম। আমি আবার উচ্চারণ করছি। ক ঙ, খ ঙ, গ ঙ, ঘ ঙ, চ ঞ, ছ ঞ, জ ঞ, ঝ ঞ, ট ণ, ঠ ণ, ড ণ, ঢ ণ, ত ন, থ ন, দ ন, ধ ন, প ম, ফ ম, ব ম, ভ ম। তো এভাবে আমরা প্র্যাকটিস করব। এই 25টা বর্ণ নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে উচ্চারণ নিয়ে? কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হাত তুলুন। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে ও আর দন্ত ন এর উচ্চারণ কি একই হবে? না, ও হচ্ছে ক বর্গীয়, উচ্চারণ কণ্ঠে, আর মূর্ধন্যর উচ্চারণ হচ্ছে মূর্ধায়। তাহলে দুটো এক কি করে হবে? না, মূর্ধন্য না, দন্ত ন। না, আর দন্তন্যর উচ্চারণ দন্তে, জিহ্বা দাঁতে ঠেকাতে হবে। আর কণ্ঠে অর্থাৎ উ এর উচ্চারণের সময় হচ্ছে জিহ্বার পেছনের অংশ আপনার কণ্ঠে ঠেকবে। ক উচ্চারণ করুন, ক ঙ, ক ঙ, ন নয় কিন্তু, ঙ। আমরা উও বলি না, উঙো বলি অনেক সময়। তো উঙো না বলে আপনি উটা বাদ দিয়ে দেবেন, জাস্ট ঙটা উচ্চারণ করবেন, ঙ। এটা অনুশীলন করতে হবে। ক খ গ ঘ ঙ। আপনি ক বলুন, ক, ক ঙ, একই স্থান থেকে ক ঙ বলুন। খ ন, খ ন,
আপনি ন বলছেন, ন নয় কিন্তু, ঙা ঙা। উ উ ঙ বলি আমরা, ঙটা শুধু, ন নয় কিন্তু, ঙা। অনুশীলন করতে হবে, আমি অডিও দিব, সেটা শুনে শুনে বারবার অনুশীলন করতে হবে। ঠিক আছে, ব্রহ্মচারী প্রদীপ মহারাজ হাত তুলেছিলেন। মহারাজ আপনি কিছু বলবেন? ওইটাই প্রশ্ন ছিল আর কি, এটাই আচ্ছা ওই পঞ্চম বর্ণের প্রশ্নটাই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয়মণ্ডল বর্গীয় আর ক বর্গীয় আর কি। বুঝতে পেরেছি। কোন দুটো? এই ক বর্গীয় শেষের পঞ্চম বর্ণ আর চ বর্গীয় শেষের বর্ণ। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে পঞ্চম আপনার, বর্ণ। একটা হচ্ছে ঙা আর একটা হচ্ছে ইয়া, ঙা ইয়া। তো দুটোর উচ্চারণ হচ্ছে আপনাকে প্রথম অক্ষরটার সাথে প্র্যাকটিস করতে হবে, কা ঙা চা ইয়া, কা ঙা চা ইয়া, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করি আর অসুবিধা হবে না। প্রথম অবস্থায় একটু একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, জয়মণ্ডল মহোদয়। দিদি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এর আগের একটা স্লাইড আপনি দেখিয়েছিলেন, সেখানে ওই যে কণ্ঠবর্ণ, তারপরে দেওয়া আছে আ আ, এরকম করে স্লাইডটা ছিল। আমার কোশ্চেন হচ্ছে যে কণ্ঠবর্ণে অ আ এটা কি করে হয়? আমরা ক উচ্চারণ আর অ আ উচ্চারণ তো একসাথে আপনি উঠে না, আপনি প্রপারলি উচ্চারণ করে দেখুন। আপনি যদি প্রপারলি উচ্চারণ করেন, অ এর উচ্চারণ আপনার কণ্ঠতেই করতে হবে, এছাড়া উপায় নেই। আ কা আ কা একই স্থান থেকে উচ্চারণ হয়। আ আ কা খা গা ঘা ঙা একই স্থান থেকে উচ্চারণ হবে। তাহলে উষ্টবর্ণ যেটা আছে ক খ গ, এই উষ্টবর্ণে উ উ। আচ্ছা, এটা হচ্ছে আপনার একদম প বর্গীয় নয়, তবে প বর্গের কাছাকাছি, এই জন্য এটা উষ্টবর্ণে লেখা হয়েছে আর কি। মানে দুটো এটা কি হয় কখনো মানে? হ্যাঁ, এখানে আপনার দুটো ঠোঁট ব্যবহৃত হয়, উটা উচ্চারণ করার সময় দুটো ঠোঁট ব্যবহৃত হয়, এজন্য একে উষ্টবর্ণ বলা হয়। উ, খেয়াল করে দেখুন, উ। আচ্ছা হুম থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটু শুনবো আপনাদের থেকে। দুর্জয় রায় দাদা, আপনি ক বর্গের বর্ণগুলো উচ্চারণ করুন। দুর্জয় রায়। নমস্কার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। কা খা গা ঘা ঙা। আচ্ছা, ভালো হয়েছে। তারপর অর্পিতা চক্রবর্তী হিয়া, চ বর্গের বর্ণগুলো উচ্চারণ করুন। ট ঠ ট নয়, চ, চ বর্গের, চ বর্গের। আচ্ছা, চ ছ জ ঝ ঞ। ভালো হয়েছে, ঠিক আছে। তারপর জয়ন্ত রয় মহোদয়, আপনি ট বর্গের বর্ণগুলো উচ্চারণ করুন। জয়ন্ত রয়। উজ্জ্বল দাস মহোদয়। উজ্জ্বল দাস মহোদয়, না বললে কি করে হবে? প্রেমা শর্মা। হ্যাঁ, আপনি হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ট বর্গের অক্ষরগুলো উচ্চারণ করুন। ট ট ঠ ড ঢ। মূর্ধন্য উচ্চারণটা যেন কিভাবে ছিল? ট না, ট যেখানে, না একই স্থানে বলুন। না, না, ঠ ঠ ঢ ঢ না। হ্যাঁ,
কাছাকাছি গেছে, আরও প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা মানে এই যে এখানে উম্মুর যে উচ্চারণটা মানে ওইটা যদি যদিও সবাই কোশ্চেন করছে কিন্তু এটা আসলে হচ্ছে না, যদি আরেকবার বলে দিতেন। ক বলুন। ক ক ঙ বলুন। মানে পুরোপুরি দন্তান্নর মতো হবে না, অন্তস্থ আর দন্তান্ন এরকম উচ্চারণ হবে? না, অন্তস্থ আসবে না, দন্তন্যও আসবে না। ঙ ঙ অনুস্বারের উচ্চারণটা আমরা অহংকার, অহংকার বলার সময় অনুস্বারের উচ্চারণটা যেমন করি ঠিক তেমন, মানে বাংলার ক্ষেত্রে সংস্কৃতে তো ময় হসন্ত উচ্চারণ করি, কিন্তু বাংলার ক্ষেত্রে ও আচ্ছা, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, হ্যাঁ মহারাজ বলুন। প্রদীপ মহারাজ, আপনি হাত তুলেছেন। আচ্ছা, ওইটা যদি ওই মানে বাংলা অক্ষর কি কি লাগছে ওটা যদি একটু সিলেক্ট করে দেওয়া হতো তাহলে সুবিধা হতো, তাহলে সবাই আমরা বুঝতে পারতাম। আসলে ওটার যেমন উচ্চারণ ওরকম বাংলা অক্ষর নেই, থাকলে বলে দিতাম, তো ওরকম তো অক্ষর নেই। এটা আসলে শুনেই উচ্চারণটা শিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর ত বর্গ কে বলবেন? কে বলতে চান ত বর্গের অক্ষরগুলো? কেউ বলতে চায় না? আচ্ছা, নিও নয়, না 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 বলো। হ্যাঁ, নিও নয়, না। আপনি হ্যাঁ, ঠিক আছে। এটা ওই ন, নর্মাল নয়ের মতো, যেভাবে আমরা সাধারণত উচ্চারণ করি, ন, নিও নয়। ঠিক আছে, ভালো হয়েছে। তারপর সজল রায় মহোদয়, আপনি প বর্গের অক্ষরগুলো উচ্চারণ করুন। সজল রায়। মলয় কুণ্ডু মহোদয়। মলয় মহোদয়। ক্ষীরোদ মহোদয়, আপনি প বর্গের অক্ষরগুলো উচ্চারণ করুন। প বর্গ? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, প বর্গ। প ব ভ ম। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের প্রথম 25টা অক্ষর উচ্চারণ করা হয়ে গেল। এই যে আপনাদেরকে বলছি যে আপনারা আনমিউট করে বলুন, কিন্তু আপনারা কেউ বলছেন না। এখানে কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই। আপনারা একটা ভাষা শিখতে এসেছেন, আর ভাষা কখনো চুপচাপ শুনে শুনে শেখা যায় না। ভাষা শিখতে হলে আপনাদের বলতে হবে অবশ্যই। সুতরাং কেউ চুপ থাকবেন না, যত জোরে জোরে পারবেন বলবেন, আর পারলে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন। আমি স্বামীজির বাড়িতে একটা ক্লাস করতাম, তো সেখানে আমাদেরকে যিনি শেখাতেন স্যার বলেছিলেন যে সংস্কৃত উচ্চারণ করার সময় আপনি এই আয়নার সামনে দাঁড়াবেন এবং উচ্চারণ শুরু করবেন। আপনি যদি দেখেন আপনাকে স্বাভাবিক মানুষের মতো দেখতে লাগছে, তাহলে বুঝবেন আপনার উচ্চারণ ডেফিনেটলি ভুল হচ্ছে। আপনি যদি দেখেন যে আপনাকে বানরের মতো দেখতে লাগছে, তখন বুঝতে পারবেন যে আপনার উচ্চারণ ঠিক হচ্ছে। তো আপনাকে আশপাশের লোক যাই বলুক না কেন, আপনাকে শিখতে হলে অবশ্যই জোরে জোরে উচ্চারণ করতে হবে এবং মুখ খুলে উচ্চারণ করতে হবে। লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ছোট ছোট করে উচ্চারণ করলে হবে না। আর এখানে আপনাদেরকে যে আমি প্রশ্ন করছি, আপনারা যদি উত্তর না দেন তাহলে আপনাদের ভুলটা ভুলই থেকে যাবে, কিন্তু উত্তর যদি দেন, আপনাদের যদি ভুলও হয়, এখানে আমরা কেউ কাউকে সরাসরি চিনি না, এখানে লজ্জার কিছুই নেই।
আর যদি ভুল হয় সেটা সংশোধনের একটা সুযোগ আছে, কিন্তু চুপচাপ থাকলে কিন্তু সংশোধনের কোনো সুযোগ নেই। ঠিক আছে, এই যে এখানে অক্ষরগুলো দেয়া আছে, আপনারা স্বরবর্ণগুলো ইতিমধ্যে শিখে ফেলেছেন। ব্যঞ্জন বর্ণগুলোর ভিডিও আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব, সেগুলো আপনারা মানে কীভাবে লিখতে হয় সেগুলো দিয়ে দেব, সেগুলো আপনারা শিখে নেবেন। আমরা প্রথম 25টা শিখে নিয়েছি। এরপর যেগুলো আছে, এরপর দেখুন আরও কিছু অক্ষর বাকি আছে। সেগুলো কি? প্রথম যেই ভাগটা সেটা হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ কোনগুলো? ইয়া, রা, লা, ওয়া। ইয়া, রা, লা, ওয়া। যেটা বাংলায় অন্তস্থজোর মতো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু অন্তস্থজ নয়। আমাদের বাংলা অক্ষরে, বাংলা যে অক্ষর বর্ণমালা আছে সেখানে দুটো জ, একটা বর্গীয় জ, একটা অন্তস্থ জ। এই যে বর্গীয় অন্তস্থ কেন বলা হয় এদেরকে, মানে আগে অন্তস্থ কথাটা কেন যুক্ত করা হচ্ছে, বা জ উচ্চারণের সময় বাংলায় বর্গীয় কথাটা কেন যোগ করতে হচ্ছে? কারণ এখানে একাধিক জ আছে, আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে দুটো আলাদা নাম দিতে হবে। যেহেতু দুটোই জ, তো আইডেন্টিফাই করতে হলে দুটো আলাদা নাম দিতে হবে। সেই জন্য বাংলায় বলার সময় আমরা বর্গীয় জ, অন্তস্থ জ এভাবে উল্লেখ করি। কিন্তু সংস্কৃতে কিন্তু দুটো জ নেই, সংস্কৃতে একটাই মাত্র জ আছে, সেটা হচ্ছে বর্গীয় জ। আমরা কেউ আজকের পর থেকে যদা যদা হি, ইয়ে যথা মাং বলবো না। কি বলবো? ইয়াদা ইয়াদা হি, ইয়ে যথা মাম। কেউ আজকে থেকে যদা যদাহি বলবো না, সেটা মাথায় ঢুকিয়ে নিন যে সংস্কৃতে অন্তস্থজ বলতে কিচ্ছু নেই। সংস্কৃতে যেটা অন্তস্থজর মতো দেখতে সেটা হচ্ছে ইয়া, সেটা কি? ইয়া। তারপর সংস্কৃতে র একটাই। বাংলায় আমরা তিনটে র পাই, একটা অন্তস্থ র, একটা ডয় শূন্য র, একটা ঢয় শূন্য র। কিন্তু সংস্কৃতে কোনো অন্তস্থ র, ডয় শূন্য র, ঢয় শূন্য র নেই। সংস্কৃতে একটাই র, সেটা হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন, এটা র। যেহেতু একটাই র, আমাদের অন্তস্থ, ডয় শূন্য এগুলো বলে আইডেন্টিফাই করার কোনো প্রয়োজন নেই। তো আমরা ওগুলো কেউ বলবো না। কি বলবো? র, র, ইয়া, র, ল। ল এর উচ্চারণ আমরা জানি, ওটা আলাদা করে বলার কিছু নেই। ল, ইয়া, রা, ল। এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু কঠিন বলা যায়, তবে প্র্যাকটিস করলে সবই সহজ। এতক্ষণ আমরা জেনেছি যে বাংলায় যেগুলো বেশি বেশি আছে, সংস্কৃতে সেগুলো একটি করে আছে। এখন বাংলায় কিন্তু আমরা ব পড়েছি একটা, শুধুমাত্র বর্গীয় ব যেটা সেটা পড়েছি। সংস্কৃতে ব দুটো, একটা তো আমরা একটু আগে পড়ে এলাম, প বর্গীয় ব, প ফ ব, আর আরেকটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা। এটার উচ্চারণ কীরকম? আমাদের নিচের পাটির দাঁত উপরের ঠোঁটে লাগবে। নিচের পাটির দাঁত কোথায় লাগবে? উপরের ঠোঁটে। ও, ইংরেজিতে আমরা ওয়াচ বলতে ডাব্লিউর উচ্চারণটা ঠিক যেভাবে করি, এই অন্তস্থ ব এর উচ্চারণ সংস্কৃতে ঠিক তেমন, ও। তো এই বর্গীয় যেই বটা, এটা আইডেন্টিফাই করার জন্য এর ভিতরে একটা টান দেয়া হয়। এই যে এখানে দেখুন, এক মিনিট, তো যেটা বলছিলাম আমি একটু দেখাই। এই যে এই বটা দেখুন, ভেতরে একটা ছোট্ট করে দাগ দেয়া আছে, কিন্তু এই বটা দেখতে বাংলার বয়ের মতো। এটার উচ্চারণ কীরকম?
ইংরেজির ডাব্লিউর মতো অনেকটা। আর এটা এই যে এটার উচ্চারণ হচ্ছে, যেটা বর্গীয় ব, সেটার উচ্চারণ হচ্ছে বাংলার বয়ের মতো। অর্থাৎ যেটা দেখতে বাংলার বয়ের মতো সেটার উচ্চারণ কিন্তু বাংলার বয়ের মতো নয়। এটার উচ্চারণ হচ্ছে আমাদের ও। কীরকম সেটা আমি দেখাই। ও উচ্চারণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিচের পাটির যেই দাঁত সেটা উপরের ঠোঁটে লাগবে। ও ও ও, এটা আমরা খেয়াল রাখব। আচ্ছা, আর সংস্কৃতে বেশিরভাগ প্রয়োগ হচ্ছে আমাদের এই অন্তস্থ বয়। আমাদের বর্গীয় বয়ের প্রয়োগ কিন্তু খুবই রেয়ার, বেশিরভাগ হচ্ছে আমাদের অন্তস্থ বয়ের হচ্ছে প্রয়োগ। ঠিক আছে, তাহলে আমাদের অন্তস্থ বর্ণগুলো কি কি পাচ্ছি, ইয়া রা লা হুয়া, ইয়া রা লা হুয়া। আচ্ছা, এবার উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ 4টি আছে, সেগুলো কি কি, 3টে স এবং হ। হয়ের উচ্চারণ সহজ, কিন্তু 3টে স আমরা বাংলায় একই রকম উচ্চারণ করি। সিংহ, তারপর শশা, তারপর আর কি আছে, বিষ, সবগুলো স শুনতে একই রকম লাগছে, কিন্তু সংস্কৃতে উচ্চারণগুলো প্রত্যেকটা আলাদা এবং আপনি শুনেই বুঝতে পারবেন যে আমি কোন শটা উচ্চারণ করছি। নর্মালি আমরা যেই স, মানে সব কিছু আমরা যেই শয়ের মতো উচ্চারণ করি, মানে সদা, শশা, সিংহ, যেই শটা উচ্চারিত হচ্ছে সেটা সংস্কৃতে মূলত তালব্য শয়ের উচ্চারণ, স। তালব্য শয়ের উচ্চারণটা কি, স। এখানে দেখুন তালব্য শয়ের উচ্চারণ তালুতে, মানে চ উচ্চারণ করতে আপনার যেই স্থানে জিহ্বা স্পর্শ করছে, তালব্য শয়ের উচ্চারণ করতেও জিহ্বা ঠিক একই স্থানে স্পর্শ করবে, স স চ স। এরপর মূর্ধন্য ষ, নাম শুনেই বোঝা যাচ্ছে এটার উচ্চারণ মূর্ধায়। এটার উচ্চারণ কীরকম, জিহ্বার পেছনের অংশ আপনার উপরের অংশকে টাচ করবে, স স স। একটা হচ্ছে স, একটা হচ্ছে স। এরপর দন্তস। দন্তসের উচ্চারণটা কীরকম, দন্তে নিচের উপরের পাটির যে দাঁত এটাকে স্পর্শ করবে জিহ্বা, স স। ইংরেজিতে অ্যাসের উচ্চারণ যেমন সান, তারপর সেট, অ্যাসের উচ্চারণটা যেমন হচ্ছে দন্তস্বর উচ্চারণটা ঠিক তেমন। তাহলে আমাদের স, তালব্য শয়ের উচ্চারণ তো আমরা জানি, নর্মালি আমরা বাংলায় যেমন শয়ের উচ্চারণ করি সেটা হচ্ছে তালব্য স্বর উচ্চারণ। দন্তস্বর উচ্চারণ অ্যাসের মতো সা, আর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে মূর্ধন্য ষ, সেটা একটু প্র্যাকটিস করলেই এসে যাবে। এটা মূর্ধায় উচ্চারিত হবে, মানে আপনার ট বর্গের মতো, টা ঠা ডা ঢার না সা, টা ঠা ডা ঢার না সা। ট উচ্চারণ করতে জিহ্বা যেখানে স্পর্শ করছে, মূর্ধন্য ষ উচ্চারণ করতে জিহ্বা একই স্থানে স্পর্শ করবে। খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। এতদিন আপনারা একভাবে বলেছেন, এখন হঠাৎ করে বললেই কিন্তু আপনি ওই আমি বলছি মূর্ধায় উচ্চারণ করতে, আপনি বললেই মূর্ধায় উচ্চারণ করতে পারবেন না। অনেক প্রচুর প্র্যাকটিস দরকার, এবং আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই হচ্ছে আপনি পারবেন। তাহলে আমি এগুলো আরেকবার উচ্চারণ করছি, দেখুন অন্তস্থ বর্ণগুলো ইয়া রা লা ওয়া, ইয়া রা লা ওয়া। উষ্ম বর্ণগুলো সা 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 হা, সা 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 হা। আচ্ছা, এই গেল আমাদের বাকি 8টা বর্ণ। এরপর বাকি থাকে হচ্ছে অনুস্বার আর বিসর্গ। আচ্ছা, অনুস্বার আর বিসর্গে যাওয়ার আগে ক্ষীরোদচন্দ্র বর্মন মহোদয় আপনি হাত তুলেছেন, আপনার কোনো প্রশ্ন আছে? ক্ষীরোদ মহোদয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার অনুস্বার এবং বিসর্গের উচ্চারণে যাব। আইফোন কে আছেন, আপনি একটু রিনেম করে নিজের নামটা লিখুন। আইফোন লিখলে আমি কিভাবে বুঝবো যে আপনি কে? আমি আসলে লিখেছিলাম, এটা বোধহয় প্রিন্ট আউট হয়, ওইখানে ঠিক মতন যায়নি,
আমার নাম হচ্ছে মীরা শর্মা, আমি কানাডা থেকে বলছি। আচ্ছা, আপনি হচ্ছে পার্টিসিপেন্টে ক্লিক করে নিজের নামের উপর ক্লিক করে রিনেম অপশন পাবেন, সেখানে গিয়ে রিনেম করে নিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি বেশিরভাগ ক্লাসগুলি মিস করে যাই কারণ আমার সময়ের সাথে মেলে না, আর আমাকে একটু কাজ করতে হয় সেই জন্য। বাট আমি ওই যে আপনাদের রেকর্ডটা শুনে নেই এবং সেটা থেকে আই ট্রাই মাই বেস্ট টু লার্ন। অবশ্যই রেকর্ডিংটা আমার একটু শুনে বাংলা একটু নেবেন। অসুবিধা, হ্যাঁ বাংলা একটু অসুবিধা আছে, তবে আমি সংস্কৃত উচ্চারণগুলি করতে পারি। এই যে আপনি লিখেছেন অন্তস্থ বর্ণ 4টি, সো ইফ আই ক্যান ট্রাই। হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়া চেষ্টা র করুন। ল ওয়া। উষ্ণ উষ্ণ বর্ণগুলো বর্ণটি বলুন। হচ্ছে শ শ চ হ। হ্যাঁ, বাহ। সো আমি ট্রাই করি টু লার্ন ওই রেকর্ডিং থেকে বেশি, বাট ক্লাসগুলো ঠিক মতন করতে পারি না, হোমওয়ার্কটা করতে একটু দেরি হয়ে যায়। অসুবিধা নেই, আপনি রেকর্ডিংটা দেখে নেবেন, দিনেরটা দিনে দেখে নেবেন, তাহলে আর অসুবিধা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তারপর আর কেউ কি শোনাতে চান অন্তস্থ বর্ণ এবং উষ্ণ বর্ণের উচ্চারণগুলো? দিদি আমি বলছি। বলুন। ইয়া রা ল ওয়া আর উষ্ণ বর্ণ স শ ত হ। বাহ, খুব ভালো হয়েছে। তবে এই শেষে যে অটা আসছে, বাংলার অয়ের মতো চলে আসছে অনেক সময়, এদিকে একটু খেয়াল রাখবেন। স স নয়, স। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অনুস্বার এবং বিসর্গের উচ্চারণে যাচ্ছি। অনুস্বারের উচ্চারণ সাধারণত হচ্ছে ময় হসন্তর মতো, যেমন আহম, আওয়াম, বয়ম। ইতিমধ্যে আপনারা এগুলো শিখেছেন। এটার উচ্চারণ ময় হসন্তের মতো, কিন্তু স্থানভেদে এর উচ্চারণটা ভিন্ন হয়। কিছু কিছু স্থানে চ্যান্টিংয়ের সময় এগুলো একটু ভিন্ন হয়, সেটা আপাতত আমাদের প্রয়োজন নেই। আমরা জেনারেলি ময় হসন্ত উচ্চারণ করব। যখন আমরা কোনো কিছু চ্যান্টিং শিখব তখন এটার উচ্চারণটা একটু ভিন্ন হয়, সেটা আমরা অন্য সময় শিখে নিব যদি সময় থাকে। আপাতত আজকে আমরা আর দেখব না ওটা, আমরা জেনারেলি ময় হসন্ত উচ্চারণ করব। আচ্ছা, আর আরেকটা বিষয়, অনুস্বারের পরের বর্ণ যদি স্বরবর্ণ থাকে সেই ক্ষেত্রে অনুস্বারটা হচ্ছে ময় হসন্ত হয়ে যায়, ময় হসন্ত হিসেবে লিখতে হয়। আর অনুস্বারের পরের বর্ণ যদি কিছুই না থাকে, অর্থাৎ অনুস্বারটাই যদি শেষ অক্ষর হয়, মানে দাড়ি থাকে বা কমা থাকে, সেই ক্ষেত্রে অনুস্বারটা ময় হসন্ত হয়। বাকি সব ক্ষেত্রে অনুস্বারই থাকে। আর ওই যেই দুটো ক্ষেত্র বললাম, ওই দুটো ক্ষেত্রে হচ্ছে আমাদের অনুস্বার ময় হসন্ত হিসেবে লিখতে হয়, অনুস্বারটিকে ময় হসন্ত হিসেবে লিখতে হয়। আর এমনিতে উচ্চারণ জেনারেলি ময় হসন্তের মতো হবে। আচ্ছা, আর বিসর্গের উচ্চারণটা কীরকম? বিসর্গের উচ্চারণ হচ্ছে হয়ের মতো। যেমন এখানে আছে ক যোগ বিসর্গ কহ, ক যোগ বিসর্গ কহ। কয় আকার যোগ বিসর্গ কাহা। যদি বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে কোনো কার যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমাদের ওই হয়ের সাথেও বিসর্গের উচ্চারণ যে হ হচ্ছে, সেই হয়ের সাথেও ওই কারটা যুক্ত হবে। যেমন কয় আকার যোগ বিসর্গ কাহ নয় কিন্তু কাহা। কয় ইকার যোগ বিসর্গ কিহি, কয় উকার যোগ বিসর্গ কুহু। এভাবে যেই কারটা যুক্ত আছে সেই কারটা হচ্ছে আমাদের শেষে যুক্ত করতে হবে। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা কি, যে ক ঐকার যখন উচ্চারণ হবে, আমরা জানি ওই হচ্ছে যৌগিক বর্ণ, অ আর ই মিলে ওই যুক্ত, ওই গঠিত। তো আমরা তাহলে দুটোই কিভাবে ওই হয়ের সাথে যুক্ত করব? একবার অ তো কোনো কার নেই, আর ই বাকি রইল শুধু ই, তার মানে আমাদের অ যেহেতু কোনো কার নেই, ওই কার যুক্ত করা যাবে না, শুধু ই কার যুক্ত করতে হবে। কৈহি, ক ঐকার যোগ বিসর্গ কৈহি। এটা কিন্তু কই হই হবে না, কি হবে? কৈহি।
আরেকটা যৌগিক বর্ণ আছে, সেটা হচ্ছে ঔ। তাহলে বলুন তো ঔকার যুগ বিসর্গ কি হবে? কে বলতে পারবেন বলুন? আনমিউট করে বলুন ঔকার যুগ বিসর্গ সমান কি হবে? হি কেন? ঔ এর শেষে কি ই আছে? একদম ঠিক, হি নয়, কৌহু, কৌহু। কারণ ঔ এর শেষে উ পাচ্ছি আমরা, অ এবং উ মিলে ঔ গঠিত। তাহলে আমাদের অটা তো কোনো কার নেই, তো উকার যুক্ত হবে, কৌহু, কৌহু। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বিসর্গের উচ্চারণ, সাধারণ উচ্চারণ। বিসর্গের আরও কিছু উচ্চারণ আছে, এগুলো আমাদের চ্যান্টিংয়ের সময় দরকার হয়। নর্মালি আমরা বিসর্গের উচ্চারণ এরকম হয়ই করব, যেই কারটা যুক্ত আছে সেই কারটা হয়ের সাথে যুক্ত করে দেব। আর চ্যান্টিংয়ের সময় আমরা যখন শ্রীমদ্ ভগবদ্ গীতা, চণ্ডী এগুলো পাঠ করব, তখন বিসর্গের উচ্চারণটা একটু ভিন্ন হয়। বিসর্গের পর যেই অক্ষরটা আছে সেটার উপর ডিপেন্ড করে বিসর্গের উচ্চারণ কেমন হবে। যেমন বিসর্গের পর যদি ক বা খ থাকে, ক বা খ যুক্ত কোনো হচ্ছে মানে প্রথম অক্ষর ক বা খ এরকম কোনো শব্দ থাকে, তখন আমরা বিসর্গের উচ্চারণ করব ক্ষয় হসন্তর মতো, ভক্তক, ভক্তক কবচম, ভক্তক কবচম। নর্মালি আমরা চ্যান্টিং না হলে, চ্যান্টিং না করলে ভক্তহ কবচম বলবো, কিন্তু যখন আমরা সুর করে পাঠ করব তখন ছন্দ রক্ষার জন্য, ছন্দের নিয়ম রক্ষার জন্য আমরা বিসর্গস্থলে ক্ষয় হসন্ত উচ্চারণ করব, ভক্তক কবচম, ভক্তক কবচম এরকম হবে। বিসর্গর পর যদি প বা ফ থাকে, সেই ক্ষেত্রে আমাদের বিসর্গস্থলে ফ হসন্তর মতো উচ্চারণ হবে, মামকাফ পাণ্ডবাশ্চৈব, মামকাফ পাণ্ডবাশ্চৈব। এখানে আমরা যদি সুর করে পাঠ করতে যাই তখনই কিন্তু এরকম হবে। নর্মালি পড়লে কিন্তু আমরা মামকাহা পাণ্ডবাশ্চৈব বলবো, কিন্তু যখন চ্যান্টিং করব তখন এরকম হবে, মামকাফ পাণ্ডবাশ্চৈব। তারপর আরেকটা আছে, বিসর্গর পর যদি তিনটে স্বয়ের যে কোনো একটা থাকে, তাহলে বিসর্গর স্থলে ওই স হসন্ত উচ্চারিত হবে। যেমন এখানে অনেক উদাহরণ আছে, মাতরস সর্বাহা, মাতরস সর্বাহা। বিসর্গর পর সর্বাহা আছে, প্রথম অক্ষর দন্তস, তাই বিসর্গস্থলে দন্তস হসন্তর মতো উচ্চারণ হবে, মাতরস সর্বাহা। পরের বিসর্গটির পর কিন্তু কোনো অক্ষর নেই, তো সেই জন্য আমরা এটার উচ্চারণ হয়ের মতোই করব। এই যে লাস্টে বিসর্গর কয়েকটা উচ্চারণের নিয়ম বললাম, এগুলো চ্যান্টিংয়ের সময় খেয়াল রাখবেন। নর্মালি উচ্চারণের সময় কিন্তু হয়ই উচ্চারণ হবে, আমি এটা বারবার বলছি যেন এটা আপনারা নোট করে নিচ্ছেন নিশ্চয়ই। এগুলো কিন্তু নোটে লেখা নেই, তো আপনাদের নোট করে নিতে হবে। এই তিনটে স থাকলে উচ্চারণ কেমন হবে, তারপর ক বা খ থাকলে উচ্চারণ কেমন হবে, প বা ফ থাকলে উচ্চারণ কেমন হবে, এগুলো শুধু চ্যান্টিংয়ের সময় প্রয়োগ হবে। আচ্ছা, অনুসার উচ্চারণটা আমরা পরে দেখব, চ্যান্টিংয়ের সময় কীরকম হবে। আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হয়ের মতো একটা অক্ষর, এটা আপনি গীতা খুললে অহরহ পাবেন, অনেকবার পাবেন। তো আমরা এটাকে কি উচ্চারণ করি? যারা জানি না এটা কি, আমরা এটাকে হ উচ্চারণ করি। কিন্তু দেখুন হ তো পূর্ণমাত্রার একটি অক্ষর, তারপর হ কি একটু, এখানে দেখুন এই অক্ষরটি একটু নিচ থেকে লেখা হয়েছে, কিন্তু হ কি নিচ থেকে লেখা হয়? হ তো র যেখানে লেখা হচ্ছে, দন্তস্ব যেখানে লেখা হচ্ছে, ঠিক সেখান থেকেই হটাও লেখা হয় বা লেখা উচিত। তাহলে এটা যেহেতু একটু নিচ থেকে আছে, তার উপর পূর্ণমাত্রা নেই, এটা কমন সেন্সের বিষয় যে এটা হ নয়, এটার উচ্চারণ হয়ের মতো হবে না। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে লুপ্ত অ, এটাকে বলা হয় লুপ্ত অ। এটার নিজস্ব কোনো উচ্চারণ নেই, তবে এটার প্রভাবে আপনার এর আগে যেই অক্ষরটা আছে সেটা দীর্ঘ উচ্চারিত হয়। এটা যখন উপস্থিত থাকে তখন এর নির্দিষ্ট কোনো উচ্চারণ নেই,
এটা এর স্থলে কিছুই উচ্চারণ করতে হয় না। কিন্তু এর আগের অক্ষর যদি দ্বিমাত্রার থাকে 3 মাত্রা হয়ে যায়, এক মাত্রার থাকলে দ্বিমাত্রা হয়ে যাবে এরকম। কিন্তু সাধারণত এর আগে এক মাত্রার অক্ষর থাকে না, এক মাত্রার কিছুই থাকে না, থাকে দ্বিমাত্রার অক্ষর। আর দ্বিমাত্রার তো এমনিতে দীর্ঘ, এটা যখন আরও এক মাত্রা বেড়ে যায় তখন এটা দীর্ঘ নয়, এই উচ্চারণটাকে বলা হয় প্লুত অক্ষর, প্লুত উচ্চারণ। ঠিক আছে, এই উচ্চারণটাকে বলা হয় প্লুত উচ্চারণ। আমরা শুরুতে বলেছিলাম যে উচ্চারণ 3 প্রকার হয়, দীর্ঘ, হ্রস্ব এবং প্লুত। তো এই হলো প্লুত উচ্চারণ। এই লুপ্তয়ের প্রভাবে যেটা দীর্ঘ আছে সেটা আরও এক মাত্রা বেড়ে যায়, আর এই আরও এক মাত্রা বেড়ে যাওয়া এই উচ্চারণ শৈলীটাকে বলা হয় প্লুত উচ্চারণ। তাহলে আমরা নর্মালি সোহপি কেউ বলবো না, রাজা হো ভূত কেউ বলবো না, দৃষ্ট দোষে হপি কেউ বলবো না, কি বলবো? সোপি, রাজা ভূত, দৃষ্ট দোষেপি, সোপি। খেয়াল করে দেখেছেন আমি কিন্তু লুপ্তয়ের জায়গায় কিছুই উচ্চারণ করছি না, তবে এর আগের অক্ষরটা দীর্ঘ উচ্চারণ করছি। তো তার মানে এটা হচ্ছে প্রভাবকের মতো। কেমিস্ট্রিতে আমরা সবাই প্রভাবক পড়েছি, যে নিজে পরিবর্তন হয় না কিন্তু অন্যকে পরিবর্তন হতে প্রভাবিত করে। তো এটাও অনেকটা এরকমই, যে নিজের কোনো উচ্চারণ নেই, অন্যর উচ্চারণটা আরও এক মাত্রা বাড়িয়ে দেয়। আচ্ছা, এই গেল আমাদের লুপ্ত অয়ের উচ্চারণ। আর ব্যঞ্জন বর্ণের কিছু যুক্তাক্ষরের উচ্চারণ আছে, এগুলো আমরা পরে পড়ব, পরের ক্লাসে দেখব। তো এই অবধি যতগুলো উচ্চারণ শিখলাম এগুলো নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কি না? প্রশ্ন থাকলে আনমিউট করে বলুন। কারোর কোনো প্রশ্ন আছে? আমার একটা কোশ্চেন আছে, সেটা আচ্ছা, একজন একজন করে বলুন, একটু হ্যান্ড রেজ করুন আপনাদের কার প্রশ্ন আছে, তারপর আমি বলছি। চ্যান্টিং মানে কি? চ্যান্টিং মানে আবৃত্তি, পাঠ। ওই আমরা গীতা পাঠ করি না, চণ্ডী পাঠ, গীতা পাঠ করি, তো আমরা যখন গীতা পাঠ করব তখন ওই লাস্টের 3টা নিয়ম প্রযোজ্য হবে। আমি উদাহরণ দিই, 1 মিনিট। আমি গীতা তো পাঠ করা যায়, হ্যাঁ গীতা তো পাঠ করা যায়, যেমন ছন্দ ধৃতরাজ ওইভাবে ছন্দ দিয়ে মিটার ঠিক করতে ও ছন্দে। তো এটাকে কি চ্যান্টিং বলা হবে না এটা কি বলা হবে? মানে গীতা পাঠ করা বা আবৃত্তি করা, ছন্দে গীতা পড়ছি বলছি আমি। গীতা পাঠ করা ইংরেজি হচ্ছে চ্যান্টিং করা। ঠিক আছে, ওকে। আর যেটা বললেন যে সুর করে বলা, সেটা কি? মানে ওটা সুর করে পাঠ করার কথাই বলছি আমি নর্মালি পাঠ করার কথা বলছি না, মানে রিডিং পড়ার কথা বলছি না। ঠিক আছে, আমি দাঁড়ান 1 মিনিট। আপনারা যদি গীতার প্রথম যে শ্লোকটা এটা নেন, আমি নর্মালি যদি পড়ি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা युयुत्सवः मामकाः পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এবার আমি যখন চ্যান্টিং করব তখন কিন্তু আমাদের মামকাহা বললে চলবে না, মামকাফ পাণ্ডবাশ্চৈব বলতে হবে। ঠিক আছে, সুর করে যখন পাঠ করব, নয়তো আমাদের ছন্দটা কেটে যাবে। আমি বলি, হ্যাঁ আমি করছি, দেখুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव কিমকুর্বত সঞ্জয়। এখানে দেখুন, আমি যদি বলি মামকাः পাণ্ডবাশ্চৈব, ছন্দটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি মামকাः পাণ্ডবাশ্চৈব, এখানে কিন্তু আমাদের ছন্দটা কাটছে না, ছন্দটা ঠিক থাকছে। তো আমরা যখন চ্যান্টিং করব তখন ওভাবে উচ্চারণ করতে হবে। ওকে।
ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন থাকলে Thank you. বলুন। তুলিকা মহোদয়া বলুন। নমস্কার, অনুস্বারের বিষয়টা আরেকবার যদি বলতেন। আচ্ছা, অনুস্বারের আমি একটু miss করে উচ্চারণ গেছি। ময় হসন্তর মতো। আমরা বলি না অহম, তারপর আওয়াম, এরকম ময় হসন্তর মতো উচ্চারণটা। বিউঢম, পাণ্ডবানিকম, যেই জায়গায় অনুস্বার পাবেন উচ্চারণটা হবে ময় হসন্তর মতো। আর আরও কিছু উচ্চারণ আছে চ্যান্টিংয়ের সময় কিভাবে করতে হয়, সেটা আজকে সময় অনেক বেশি হয়ে গেছে, সেজন্য আর বললাম না। নেক্সট যেদিন উচ্চারণের ক্লাস হবে সেদিন আমি বলে দেব যে চ্যান্টিংয়ের সময় কিভাবে উচ্চারণ করতে হয়। আর অনুস্বার হচ্ছে লেখার ক্ষেত্রে যখন আমাদের থাকবে, অনুস্বারের পরের যে অক্ষরটা থাকবে সেটা যদি স্বরবর্ণ হয়, সেই ক্ষেত্রে অনুস্বারটা ময় হসন্ত লিখতে হবে। আর অনুস্বারের পর যদি কিছুই না থাকে, মানে অনুস্বারই যদি শেষ অক্ষর হয়, সেই ক্ষেত্রে অনুস্বারটা ময় হসন্ত লিখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমাদের অনুস্বারই থাকবে। এই দুটো ক্ষেত্র মনে রাখবেন যে যখন অনুস্বার ময় হসন্ত হয়ে যায়, কখন? যখন অনুস্বারের পর স্বরবর্ণ থাকে আর অনুস্বারটি সর্বশেষ অক্ষর হয়, তখন হচ্ছে আমাদের অনুস্বার ময় হসন্ত হয়ে যায়। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলে দিই, এটা এখানে লিখতে ভুলে গেছি। এই হসন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংস্কৃতে। আমরা যদি দেখি, এখানে তো লিখিনি। আচ্ছা, হসন্ত থাকা মানে আমরা জেনেছি না যে প্রত্যেকটা অক্ষরের সাথে অ যুক্ত হয়ে তারপর ওই অক্ষরটা পূর্ণতা পায়, উচ্চারণের যোগ্য হয়। এই যে কয় হসন্ত যুগ অ ক, ক্ষয় হসন্ত যুগ অ খ, পূর্ণ হচ্ছে অযুক্ত হয়ে স্বরবর্ণটা যুক্ত হয়ে তারপর এটি পূর্ণ উচ্চারণের যোগ্য হচ্ছে। তো হসন্ত না থাকলে বাংলায় আমরা সেটা খুব একটা পাত্তা দেই না। কয়াকার ক হসন্ত, এটাকে আমরা কাক উচ্চারণ করি। আবার কয়াকার ক, এটাকেও আমরা কাক উচ্চারণ করি। সংস্কৃতে ওরকম করলে চলবে না। কয় হসন্ত থাকলে সেটার অর্ধ উচ্চারণ হয়, সেটা শেষে যে অটা আছে সেটা উচ্চারিত হয় না, বা শেষে যে স্বরবর্ণটা থাকে সেটা উচ্চারণ হয় না। কিন্তু যদি হসন্ত না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পূর্ণ উচ্চারণ করতে হবে। কয় আকার ক, এটাকে কা ক উচ্চারণ করতে হবে, কাক বললে চলবে না, কা ক, কা ক। তারপর আর কি বলবো, মত, এটাকে মত উচ্চারণ করতে হবে, মত উচ্চারণ করলে চলবে না, মত। তারপর আরও কি আছে, এরকম যেখানেই আপনি হসন্ত পাবেন সেটা আপনার অর্ধ উচ্চারণ হবে, আর যেখানে হসন্ত থাকবে না সেটার পূর্ণ উচ্চারণ হবে। এটা মনে রাখবেন। এটা আমরা পরের ক্লাসে আবার দেখব, যেহেতু আজকে লিখে দেখাতে পারলাম না। আচ্ছা ম্যাম, এটা কি বাংলায় মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরের মতো? হ্যাঁ, অনেকটাই এরকম। আমরা এটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করি, যেহেতু আজকে অনেক টাইম হয়ে গেছে, অনেকেই বিরক্ত হচ্ছে যে এত দীর্ঘ ক্লাস। যা পড়ালাম সেটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে নাকি? আজকে যতটা পড়ানো হলো সেটা নিয়ে কারোর প্রশ্ন থাকলে বলুন। রূপন মহোদয়, আপনার কি প্রশ্ন আছে? রূপন পাল মহোদয়। রূপন পাল মহোদয়। প্রণাম ম্যাডাম। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। ম্যাডাম, ওই আপনার যখন সময় ক্লাসটা নিচ্ছিলাম, ওই স্লাইডের মধ্যে বলছিলেন যে এই যে স্ক্রিনে সবকিছু থাকবে না, আমাদের নোট করে নিতে হবে। ওইগুলা একটু থাকলে, নোট আকারে থাকলে, আমাদের ইয়েতে থাকলে আমি মানে পরবর্তীতে সুন্দর করে লিখে নিতে পারতাম। এগুলো কি দেওয়া যাবে নাকি? হ্যাঁ, রেকর্ডিং তো দিয়ে দিব। আপনি ক্লাসটা একবার করলে কিন্তু চলবে না, আপনাকে বারবার, এজন্যই রেকর্ডিং দেয়া, বারবার শুনতে হবে। আর উচ্চারণ এমন একটা বিষয়, এটা লিখে দেয়া যায় না, ওটা আপনাকে শুনেই শিখতে হবে। তো আপনি যেন আরো কিছু বিষয় যেন বলছিলেন, যেন অনুস্বর, আরো কিছু কিছু বিষয় যেগুলো আপনার এখানে স্লাইডে ছিল, বলছিলেন যে এগুলা
ইয়েতে থাকবে না আমাদের এখানে, না না, যে PDF এ থাকবে স্লাইডটা না। আপনি দেখতে পাচ্ছেন এটা আমি আপনাকে দিয়ে দেব, কিন্তু এর বাইরে আমি অনেক কথা বলেছি না ক্লাসের প্রসঙ্গক্রমে। কি বলেছি আমার এখন নিজেও মনে নেই, তো সেগুলো তো স্লাইডে থাকবে না, তো সেগুলো আপনাকে নোট করে নিতে হবে, আমি ওটা বলেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার ম্যাম। নমস্কার। তারপর আর কার প্রশ্ন আছে? জয়মণ্ডল মহোদয়, আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনুসারের পরে আমরা যে জানতে পারলাম নিয়ম অনুসারে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে হচ্ছে এই অনুষ্ঠানের যে রূপ আছে সেই রূপটা ময় হর্ষন্ত হবে। ব্যঞ্জন বর্ণ নয়, ময় হর্ষন্ত হবে স্বরবর্ণ। না, যদি স্বরবর্ণ থাকে। হ্যাঁ, স্বরবর্ণ থাকে। হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে যে এরকম ওয়ার্ড আমরা দেখতে পাই, যেমন হচ্ছে অহম পিবামি। অহম পিবামি যদি হয় তাহলে আগে তো ক দিয়ে শুরু হয়েছে নাকি এই সামনে তো রসিকার আছে, তাহলে এটা কি হবে? না, এই ক্ষেত্রে আপনার ওই রস্যইকারটা আপনার আগে যুক্ত হচ্ছে, মানে লিখছেন আপনি আগে, কিন্তু আগে তো পটাই আছে। আপনি যদি অক্ষর বিন্যাস করেন, আপনি কি ই যুগ প লিখবেন নাকি পয় হসন্ত যুগই লিখবেন? না, পয় হর্ষন্ত ই লিখবো। তাহলে প আগে আছে, তার মানে ওটাই ধরতে হবে। ঠিক আছে, এটাই জানা আছে। আচ্ছা, তারপর তুলিকা মহোদয়া, আপনার কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, নমস্কার। আমি ওই যে ক ওকার বিসর্গ, ওটা আরেকবার একটু বলতেন, আমি সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাই না। আচ্ছা, ঔকার। ক ওকার ঔ, ঔটা আমাদের কি কি নিয়ে গঠিত? অ যোগ উ, অ যোগ উ। তো আমাদের বিসর্গ মানে হয়ের সাথে উটা যুক্ত হবে, উকারটা। কৌহু, কৌহু। বলুন, আপনি বলুন একবার। কৌহু। কৌহু, একদম ঠিক। ঠিক আছে, ক্ষীরোদ মহোদয়, আপনার কি প্রশ্ন আছে? ক্ষীরোদ মহোদয়, আপনি হাত তুলেছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমি ওই যেগুলো শুনি নাই, তখন আমার এটা তালই হয় নাই, ওই যে তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য। আচ্ছা, তালব্য। হ্যাঁ, এই তিনটা। হ্যাঁ, তিনটা আরে একবার যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, তালব্যস্যর উচ্চারণ তালুতে। আমরা তালুতে উচ্চারণ আর কোনগুলো বলুন তো? আর এর আগে আমরা যে পড়েছিলাম, এই যে দেখুন, তালুতে আর কোনগুলো? চ বর্গীয়, তার মানে চ যেখানে উচ্চারিত হয় তালব্যস্য ঠিক সেখানেই উচ্চারিত হবে। চ শ, চ শ। নর্মালি বাংলায় আমরা তিনটে স্বরের উচ্চারণ যেমন করি, এই তালব্যস্যর উচ্চারণটা ঠিক তেমন। এরপর মূর্ধন্য স হবে মূর্ধায়। মূর্ধায় আর কি কি উচ্চারণ হয়? ট, ঠ, ড, ঢ, ণ, এগুলো মূর্ধায় উচ্চারিত হয়। সেম জায়গায় স, ট, ঠ, ড, ঢ, ণ, স। এরপর দন্ত স্বর উচ্চারণ দন্তে, তার মানে ত এর মতো হবে, ত স, ত স। হ্যাঁ, এর তালব্যস্যটা হচ্ছে আপনার নর্মালি বাংলায় যেভাবে স্বয়ের উচ্চারণ করি তেমন, আর দন্তস্বর উচ্চারণ হচ্ছে অ্যাস এর মতো। ইংরেজিতে অ্যাস এর উচ্চারণ যেমন হয় সান, সেট, এরকম। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আর প্রেমা মহোদয়া, আপনার কি প্রশ্ন আছে? আচ্ছা, ওই যে অর্ধমাত্রার যে হ, অর্থাৎ লুপ্ত অ এর যে ব্যাপারটা, ওইটা যদি আরেকবার একটু বলতেন। লুপ্ত অ অর্ধমাত্রার হ নয়, ওটা লুপ্ত, ওটা হ নয়। ঠিক আছে, আর এটার উচ্চারণ নির্দিষ্ট, মানে এর নিজস্ব কোনো উচ্চারণ নেই। এটা যদি থাকে, এর আগের যে অক্ষরটা আছে সেটা দীর্ঘ উচ্চারণ হবে। এখন সাধারণত এর আগে যে অক্ষরটা থাকে এটা এমনিতেই দীর্ঘ হয়, যেমন ওকার, এটা এমনিতেই দীর্ঘ। তো তার মানে আমাদের এর থেকেও বেশি দীর্ঘ উচ্চারণ করতে হবে। মানে ওকার থাকলে যতটা দীর্ঘ উচ্চারণ করতাম তার থেকে একমাত্রা বেশি দীর্ঘ উচ্চারিত হবে। সোপি, রাজা ভূত, দৃষ্ট দোষেপি, এরকম। মানে এর স্থলে কোনো উচ্চারণ হবে না, কোনো কিছুই উচ্চারিত হবে না, জাস্ট আগের অক্ষরটা একটু দীর্ঘ উচ্চারিত হবে।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আছে? অঙ্কুর মহোদয়, আপনি আনমিউট করেছেন, আপনার কোনো প্রশ্ন আছে? অঙ্কুর মহোদয়, আপনি আনমিউট করে রেখেছেন, আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করুন, নয়তো আজকে অনেকটা সময় হয়ে গেছে, আমরা ক্লাস শেষ করব। আচ্ছা, প্রেমা মহোদয়, আপনি আরেকবার হাত তুলেছেন, বলুন। এইটা আসলে ভুলবশত হয়ে গেছে, আর তেমন কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর যদি কারোর কোনো প্রশ্ন না থাকে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। উচ্চারণ আমি রেকর্ডিং পাঠিয়ে দেব, সেটা শুনে শুনে আপনারা বাড়ির কাজ কি হবে সেটা আমি গ্রুপে দিয়ে দিব, লিখে দেব, তো সেই অনুযায়ী বাড়ির কাজ পরের ক্লাসের আগে সবাই দিয়ে দেবেন। আর একটা বাড়ির কাজ ছিল যে এই 7টা বিষয় ব্যবহার করে আপনাকে বারের নামগুলো বলতে হবে। আচ্ছা, আর ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব শান্তির দেওয়ার মাধ্যমে। আপনারা সবাই শান্তি, একটা বিষয় খেয়াল করবেন, আমি যখন শান্তি দিব, শয়াকার, নয়তয়, রস্যইকার, বিসর্গ, সেম, এরপর আরেকটা শান্তিহি, তারপর আরেকটা শান্তি, তো আমি চ্যান্টিং করছি, সুর করে পাঠ করছি। তো আমাদের একটা নিয়ম, এই যে এই নিয়মটা, এক মিনিট, এই যে এই নিয়মটা এখানে কিন্তু প্রয়োগ হচ্ছে, বিসর্গর পর তালব্যশ আছে, সেই জন্য আমাদের বিসর্গস্থলে তালব্যশ হসন্তর মতো উচ্চারণ হচ্ছে। দ্বিতীয় শান্তির পরেও বিসর্গর পর তালব্যশ আছে, তাই এখানে তালব্যশ হসন্তর মতো উচ্চারণ হবে। কিন্তু শেষ শান্তিটির পর কিছুই নেই, দাঁড়িয়ে আছে, তাই এখানে বিসর্গর উচ্চারণ হয়ের মতোই হবে। তো এভাবে আমরা প্রত্যেক ক্ষেত্রেই প্রয়োগ করার চেষ্টা করব, যখনই কিছু চ্যান্টিং করব এই উচ্চারণগুলো প্রয়োগ করার চেষ্টা করব। তো আমরা শান্তি দিচ্ছি, আপনারাও মিউট অবস্থায় শান্তি দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, সবাই ভালো থাকবেন, আর যে বাড়ির কাজটা দেওয়া হবে সবাই যথাসময়ে গ্রুপে দিয়ে দেবেন। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই থাকবে।